2024-এর যে জুলাই আন্দোলন, সেই জুলাই আন্দোলনে যে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছিল, যেগুলোকে আমরা হত্যাকাণ্ড বলছি, সেগুলোর সঙ্গে শেখ হাসিনার সরাসরি মানে হুকুমদাতা হিসেবে তার অন্তর্ভুক্তি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ড ঘোষণা, সেগুলো তো আমরা দেখেছি। এবার ওবায়দুল কাদের সহ 7 নেতার বিরুদ্ধে মামলার রায়ের অপেক্ষা, এরকম একটা মুহূর্তে একটা প্রশ্ন সামনে এসেছে যে ওবায়দুল কাদের কি সেই ঘটনাগুলোর সঙ্গে, হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত আদৌ ছিলেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উঠে এসেছে এরকম ব্যাপার যে ওবায়দুল কাদের সেই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, তার সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে কি মিথ্যা নাটক সাজানো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে? কি খবর আসছে সেখান থেকে, গণমাধ্যম কি বলছে, ওখানে কি আলোচনা হচ্ছে? ওবায়দুল কাদেরের কিংবা তার সহ বিভিন্ন নেতাদের বিরুদ্ধে যে মামলা, সেই মামলাগুলো কি সাজানো নাকি সত্য? যদি সত্য হয় তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরকম কথা কেন আসছে যে এই সব হত্যাকাণ্ডের সঙ্গে ওবায়দুল কাদেরের কোনো ধরনের কোনো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি? চলুন একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘুরে আসি, সেখানে কে এই কথা বলছেন, কি প্রসঙ্গে বলছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা। সেখানে ওবায়দুল কাদের সহ, ওবায়দুল কাদের, মোহাম্মদ এ আরাফাত, তারা সহ 7 জনের মামলার রায় অচিরেই হবে এবং রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক সব কিছু শেষ করেছে। এরকম পর্যায়ে এই আদালতে উঠে এসেছে যে কথা, সেটা হচ্ছে ওবায়দুল কাদেরের এই সব ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই। কি বলছে গণমাধ্যম টাইমসের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদেরদের সম্পৃক্ততার প্রমাণ নেই, অর্থাৎ যে 7 জনের বিরুদ্ধে অভিযোগ, সেই 7 জনের এর সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এখানে বলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে গুলি ও হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই বলে দাবি করেছে আসামি পক্ষ। অর্থাৎ ওবায়দুল কাদের সহ অন্য আসামিদের যে আইনজীবী, সেই আইনজীবীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের সম্পৃক্ততার কোনো ধরনের কোনো প্রমাণ নেই এবং রাষ্ট্রপক্ষ সেইটা প্রমাণ করতেও পারেনি। তার মানে আজগবি মামলা সাজানো হয়েছে। কি বলছেন তারা? আর রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ যুক্তি উপস্থাপনের সময় বলেছেন, ঢাকার মিরপুর থেকে চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও ফেনী পর্যন্ত যেসব হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে, কোনো ঘটনাস্থলে আসামিদের ব্যক্তিগত উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। যদি তারা উপস্থিতি না থাকেন সেখানে, খুব সিম্পল, তার মোবাইলটা কোথায় ছিল সেটা ট্র্যাক করলেই সহজে পাওয়া যায়। এত কাহিনী তো করার লাগে না, মানে এত কাহিনী করার প্রয়োজনও হয় না। আর আসামি পক্ষের আইনজীবী যাদেরকে রাষ্ট্র নিযুক্ত করেছে, তারা বলছেন যে এই ঘটনার সঙ্গে এদের কোনো সম্পৃক্ততা নেই। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 7 আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এমন দাবি করা হয়েছে। এর আগে বুধবার প্রসিকিউশন 7 আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছিল এবং তাদের যুক্তিতর্ক শেষ করেছিল। ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের পক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম। তিনি বলেন, প্রসিকিউশন এই 3 নেতার বিরুদ্ধে মূলত কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ এনেছে এবং দাবি করেছে যে তারা হত্যার নির্দেশ দিয়েছিলেন। এই দাবি করেছিলেন। কিন্তু হাসান ইমামের যুক্তি, কমান্ড রেসপন্সিবিলিটি মূলত যুদ্ধক্ষেত্রে কোনো কমান্ডারের অধীনস্থদের সংগঠিত অপরাধের দায় নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য। খুবই সত্য যুক্তি, কঠিন যুক্তি। কিন্তু তার ভাষায় কাদের, নাসিম ও আরাফাত কোনো কমান্ডার ছিলেন না, তারা ছিলেন রাজনীতিবিদ এবং তারা তাদের কমান্ডে পুলিশ কাজ করবে এরকম কোনো দায়িত্বেও তারা ছিলেন না। দায়িত্বে হলে স্বরাষ্ট্রমন্ত্রীর কমান্ডে পুলিশ কাজ করবে, সেটা হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি যুদ্ধক্ষেত্রের কমান্ডার না হলেও ওই মন্ত্রণালয়ের যেহেতু তিনি কমান্ডার, সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে স্বরাষ্ট্রমন্ত্রী অনুমতি দিয়েছেন যদি কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়, দালিলিক প্রমাণ পাওয়া যায়। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের এই সম্পৃক্ততার যে অভিযোগ, এগুলো পুরোই মিথ্যা, বানোয়াট, ভুয়া, অযথা করা হচ্ছে।
হচ্ছে, তাদের এই ব্যাপারে কোনো এভিডেন্সও দেওয়া হয়নি, রাষ্ট্রপক্ষ যা ইচ্ছা তাই করে যাচ্ছে, এই ব্যাপারগুলো উঠে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আইনজীবীদের নিয়োগ দিয়েছে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী, যদিও এই আইনজীবীদের ব্যাপারে আসামিদের কোনো ফেথ নেই। আসামি পক্ষ মানে আইনজীবী ছাড়া এই বিচার হয়ে যাবে, সেই কারণে রাষ্ট্র কখনো কখনো এই নিজে উদ্যোগী হয়ে আইনজীবী নিয়োগ দেয়। শেখ হাসিনার মামলার ক্ষেত্রেও আমরা দেখেছিলাম, কিন্তু পরবর্তীতে হাস্যকর পরিস্থিতি যেটা হয়েছিল যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পরে তিনি 64 পাটি দাঁত বের করে হাসতে হাসতে বলেছিলেন যে এই রায়ে তিনি প্রচণ্ড ব্যথা পেয়েছেন, ব্যথিত হয়েছেন। সেটা নিয়ে সারা পৃথিবীতে ট্রলের বন্যা বইয়ে গিয়েছিল। আমরা জানি না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি হচ্ছে। এর আগে শেখ হাসিনার আমলেও এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের যে বিচার হয়েছে সেই বিচারের বেশ কিছু জায়গা নিয়ে আলোচনা হয়েছে, বিচারকের স্কাইপে কেলেঙ্কারি নিয়ে আলোচনা হয়েছে, বহু বিতর্ক উঠেছে এবং বিতর্ক উঠানোরও চেষ্টা করা হয়েছে। তখনও বিতর্ক উঠেছে, এখনও উঠছে। তখন যতটুকু উঠেছে তার চাইতে বহুগুণ বিতর্ক এখন উঠছে। তখনকার ওই ব্যাপারে একটু আধটু মানে অভিযোগ করেছিলেন ডেভিড বার্গম্যান, যিনি ডক্টর কামাল হোসেনের জামাই। ডেভিড বার্গম্যান প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক। এই সাংবাদিক এবারও পর্যবেক্ষণ করছেন তখনকার কথা এবং এখনকার কথার মধ্যে আকাশ পাতাল তফাৎ দেখছি। ডেভিড বার্গম্যান বর্তমান আদালতের বিচার কার্যক্রম নিয়ে প্রতি মুহূর্তে তার দ্বিমত পোষণ করছেন এবং সন্দেহ পোষণ করছেন, যেটা হিউম্যান রাইটস ওয়াচ সহ বহু বিশ্বের প্রতিষ্ঠিত মানবাধিকার সংগঠনগুলো থেকেও এই ব্যাপারে দ্বিমত আমরা পাচ্ছি। এই দ্বিমতগুলো মুক্ত হয়ে যদি বিচার কার্যক্রম করা না যায় তাহলে এই বিচার বিতর্কিত হবে এবং বিতর্কিত বিচারের দায়টা চলে আসবে সরকারের কাঁধে। বিএনপি সরকার একটি গণতান্ত্রিক সরকার, তারা নিশ্চয়ই এই দায় কাঁধে নিতে চাইবে না। তাহলে কি হবে? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, তাহলে কি হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।